আক্রান্ত হয়ে বুঝতে পারতাছি এগ্রিকালচারের সিদ্ধান্ত দেয় একটা, আমরা কৃষকরা ওই সিদ্ধান্ত মানি না। একটা পোকা লাগলে সেই পোকাতে বিষ দিতেছি। দেশে ক্যান্সার আক্রান্তদের 1/3 কৃষক। জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিক ব্যবহারই কারণ। কোন উপাদানটি রয়েছে যেটি কীটকে দমন করছে, মেরে ফেলছে, কিন্তু সেটি মানুষের জন্য কতটা ক্ষতিকারক। ক্যান্সারের ঝুঁকিপ্রবণ কীটনাশক চিহ্নিত করার পরামর্শ। খাদ্যের মধ্যে অথবা ক্রপসের মধ্যে অথবা যে ফিল্ডে যদি ইউজ করে তাহলে তারা কিন্তু এক্সপোজ হয়ে যায় ধীরে ধীরে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছে আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে আরও 2টি -8। কানাডা থেকে আজই দেশে আসছে একটি, 4 মার্চ যুক্ত হবে আরেকটি। কক্সবাজারে 6 কিলোমিটার সড়কে চলে 10,000-এর বেশি ইজি বাইক। লাইসেন্স নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট। অভিযোগ চালকদের, ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহারে দেশে কৃষকের মধ্যে বাড়ছে ক্যান্সার। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের 3 বছরের জরিপ বলছে, হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্তদের 1/3 কৃষক। রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিপ্রবণ কীটনাশক চিহ্নিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভর রিপোর্ট। মাটি উর্বর, ফল পাকানো, বেশি ফলন কিংবা রোগবালাই থেকে ফসল রক্ষায় কৃষকরা অহরহই ব্যবহার করে কীটনাশক। তবে নিজেদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। এই সংখ্যাটা 80 ভাগের বেশি। গত 2 দশকে দেশের কৃষকদের মধ্যে কীটনাশক ব্যবহারের প্রবণতা বেড়েছে, আর এর জন্য দিতে হচ্ছে চড়া মূল্য। মাত্র 28 বছর বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত কৃষক সাদ্দাম। উচ্চ ফলনের আশায় জমিতে কয়েক ধরনের কীটনাশক ব্যবহার করায় বাম্পার ফলনও হয়েছে কয়েকবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্যান্সারের খরচ জোগাতে যেয়ে ইতিমধ্যেই বিক্রি করতে হয়েছে 2.5 বিঘা জমি। বিষের কোনো বিকল্প নাই, একটা পোকা লাগলে সেই পোকাতে বিষ দিতেছি। আগের মানুষ এতটা অসুস্থও হয় নাই, আগে এত ক্যান্সারে মানুষ মারাও যায় না। ক্যান্সার ইনস্টিটিউটের 5 নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া 30 জনের 8 জনই কৃষক। এদের অধিকাংশই বংশ পরম্পরায় কৃষক। বেশ কয়েক বছর থেকে জমিতে কীটনাশক ব্যবহারের ইতিহাসও রয়েছে সবার। গরুর পায়খানা টায়খানা দিয়ে যখন আমরা ফসল করতাম, তখন ফসল খুব ভালো হতো এবং এটা দিয়ে আমাদের কোনো রোগ টোগ হতো না। আক্রান্ত হয়ে বুঝতে পারতাছি এগ্রিকালচারের সিদ্ধান্ত দেয় একটা, আমরা কৃষকরা ওই সিদ্ধান্ত মানি না। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের 3 বছরের জরিপ বলছে, হাসপাতালটিতে ভর্তি হওয়া 1/3 কৃষক। তবে কৃষকদের ক্যান্সারে আক্রান্ত হবার পেছনে জমিতে নানান পদের কীটনাশক ব্যবহার নাকি ধূমপান সহ অন্যান্য আরও অনেক কারণ বিদ্যমান, সেটি জানতে আরও সুনির্দিষ্ট গবেষণার প্রয়োজন বলে মনে করছেন হাসপাতালের পরিচালক। কেমিস্ট্রি বিভাগ থেকে আমাদের জানা দরকার যে এটি কোন উপাদানটি রয়েছে যেটি কীটকে দমন করছে, মেরে ফেলছে, কিন্তু সেটি মানুষের জন্য কতটা ক্ষতিকারক। কীটনাশক কোম্পানিগুলো অনিয়ন্ত্রিত প্রচারণা চালিয়ে কৃষককে বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এ কারণে ক্যান্সারের ঝুঁকিপ্রবণ কীটনাশক চিহ্নিত করতে জোর দেন তারা। পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস অথবা প্রিজারভেটিভ, এই কেমিক্যালস গুলো সরাসরি ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড। খাদ্যের মধ্যে অথবা ক্রপসের মধ্যে অথবা যে ফিল্ডে যদি ইউজ করে তাহলে তারা কিন্তু এক্সপোজ হয়ে যায় ধীরে ধীরে। এই ধীরে ধীরে এক্সপোজটা যেটা করে, হয়তো সাডেন কিল করে না, কিন্তু ক্যান্সার হওয়ার আরো অন্যান্য উপকরণের সাথে এটা একটা উপকরণ হয়ে যায়। মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নজরদারি না বাড়ালে কৃষকদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করলেন তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কানাডা থেকে আজই দেশে আসছে -8 মডেলের নতুন 2টি উড়োজাহাজের একটি। বহরে যুক্ত হতে যাওয়া 2টি ক্রাফট দিয়ে নতুন গন্তব্যে পাখা মেলতে চায় বাংলাদেশ বিমান। সংস্থাটির দাবি, এতে আয়ের পাশাপাশি বাড়বে যাত্রী সেবার মান। যদিও শুধু ক্রাফট বাড়ানোতেই সমাধান দেখছেন না এভিয়েশন বিশেষজ্ঞরা। জুবাইর ফয়সালের রিপোর্ট।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক যুগে 12টি বোয়িং ও একটি -8 সহ অত্যাধুনিক প্রযুক্তির 13টি উড়োজাহাজের মালিক বাংলাদেশ বিমান। সেই হিসেবে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোনো সংকট হওয়ার কথা না। এরপরও হরহামেশাই শিডিউল ঠিক না থাকা, উড়োজাহাজের ভেতরের পরিবেশ নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ। এসব সমস্যা অনেকটা অমীমাংসিত রেখেই বিমানের বহরে এবার যুক্ত হচ্ছে কানাডিয়ান প্রতিষ্ঠানের তৈরি আরও দুটি নতুন -8 উড়োজাহাজ। যে স্কোপ আছে, যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি, কারণ বিমান হচ্ছে ব্যবসায়িক এন্টিটি। ফলে যে রিসোর্সগুলো আছে তাকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোই হচ্ছে মূলত। যদিও বহরে উড়োজাহাজ বাড়ানোর চেয়েও ফ্লাইট পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের প্রচারণা কৌশল তৈরি বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দেশে তো কারোর নেই, আশপাশের দেশের এয়ারলাইন্সগুলোরও এরকম ব্র্যান্ড নিউ ফ্লিট নেই। এটার অ্যাডভান্টেজ নিতে হবে বিমান ম্যানেজমেন্টের, তাদের প্রচণ্ড অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে হবে। ইনফ্লাইট সার্ভিসে যারা আছে তাদের মনে রাখতে হবে দ্য প্যাসেঞ্জার্স পে দেয়ার স্যালারিজ। তবে বিমান প্রতিমন্ত্রীর আশ্বাস, উল্টো পথের বিমান কক্ষপথে ফিরবেই। তার দাবি, শুধু পরিকল্পনা নয়, তা বাস্তবায়নেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। কোভিডের কারণে যেহেতু ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত দিচ্ছে না ভারতের, যেটা চেন্নাই আমাদের বিমান চালু করার কথা ছিল, আমরাও প্রস্তুত, এবং দিল্লি রুটে, কুয়ালালামপুর, ব্যাংকক, এই রুটগুলোতে আমাদের যে নতুন বিমান -8 এগুলো চালু করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। সবকিছু ঠিক থাকলে কানাডা থেকে দ্বিতীয় -8 উড়োজাহাজটি দেশে আসবে 4 মার্চ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হল খোলা নিয়ে কাটেনি জটিলতা। নির্দেশনা উপেক্ষা করে হলে অবস্থান করা শিক্ষার্থীদের বের করে দিয়ে 4টি হল সিলগালা করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি জানতে যাচ্ছি তার কাছে। কি বললে আমার বলো জয়। ফারজানা মোমো, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 6 দিন যাবৎ আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলন চলছিল। আপনার হঠাৎ করে এই 19শে ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটকে কেন্দ্র করে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে গেউরা গ্রামবাসীর একটি সংঘর্ষের ঘটনা ঘটে, যে ঘটনাটি কেন্দ্র করে 19 তারিখ 20 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে। 21 তারিখও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তীব্র আন্দোলনের মুখে পড়ে এবং এ সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছিল। সেই সাথে 3টি দাবি দিয়েছিল। সেই দাবিগুলো পূরণ হয়ে যাওয়ার পরও আপনি আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে 22 তারিখে দাবিগুলো পূরণ হয়ে যাওয়ার পরও যে ঘটনাটি ঘটেছে তা হচ্ছে যে কালকে পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং শিক্ষার্থীদের মধ্যে একাংশ এই আন্দোলনে থেকে বাকিরা আন্দোলন থেকে সরে যায়। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিল তারা কিন্তু এই হলগুলোতে অবস্থান করার ব্যাপারে তীব্র অবস্থান ব্যক্ত করছিল এবং তারা বলছিল তারা যে কোনোভাবেই হোক প্রেক্ষাপট ভিন্ন হয়, তাদেরকে নিরাপত্তার খাতিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতেই হবে এবং তারা বিশ্ববিদ্যালয়ে থাকবে। কিন্তু কালকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি 16টি হলের মধ্যে অনেকগুলো হল থেকেই শিক্ষার্থীরা স্বেচ্ছায় সরকারের প্রতি সরকারের যে অনুরোধ, শিক্ষামন্ত্রীর যে অনুরোধ, সেই অনুরোধের প্রতি আস্থা রেখে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছেড়ে দিয়েছিল। কিন্তু যে ঘটনাটি ঘটেছে যে সেটি হচ্ছে যে কালকে এক অংশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অবস্থান করলেও আজকে কিন্তু তা লক্ষ্য করা যাচ্ছে না। আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে অধিকাংশ হলগুলোতে শিক্ষার্থীরা নেই। ইতিমধ্যেই হলগুলোকে সিলগালা করে দিয়েছে প্রবোষ্টদ্বয়। আমরা এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যে কালকে সন্ধ্যায় শিক্ষার্থীদের দেখে গিয়েছি যারা অবস্থান ব্যক্ত করেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকার জন্য এবং তারা থাকবে এটি জানিয়েছিল, কিন্তু ওনারা বলছে যে শিক্ষক এবং প্রভোস্টরা রাত 10টার দিকে যখন ক্যাম্পাসে এসেছিল এবং তারা বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের বোঝানোর পরে তারা সেই বিষয়টি বুঝতে পেরে তারা হল ছেড়ে দিয়ে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রতি আস্থা জ্ঞাপন
করে তারা মূলত এখান থেকে স্বেচ্ছায় চলে গেছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের একাংশ কালকে আমরা দেখেছিলাম যে আন্দোলন করছিল, কিন্তু রাত 10টার দিকে তারা চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন আর শিক্ষার্থী না থাকায় আন্দোলনের বা ক্যাম্পাসে অবস্থান করায় বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার যে সিদ্ধান্তের বিষয়টি ছিল, সেই বিষয়টি আসলে সরকারের যে সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার উপরেই নির্ভর করে রইল। অর্থাৎ 17ই মে থেকে যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা, সেই ঘোষণার প্রতি তারা আস্থা জ্ঞাপন করল বলে আমরা ধারণা করছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোমো। শিক্ষার্থীদের বের করে দিয়ে 4টি হল সিলগালা করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোভিড পরবর্তী জটিলতা বেড়ে যাওয়ার গত রাতে 8টার দিকে খন্দকার ইব্রাহিম খালেদকে হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে করোনা আক্রান্ত হয়ে গত 1 ফেব্রুয়ারি থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর নামাজে জানাজার পর দাফনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে গোপালগঞ্জে। কক্সবাজারে ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে চলছে নৈরাজ্য। পৌর শহরের প্রধান সড়কের 6 কিলোমিটারে চলছে 10,000-এর বেশি ইজি বাইক, যার মধ্যে 2,500 ইজি বাইক লাইসেন্স পৌরসভা দিলেও সম্প্রতি আরও 500 লাইসেন্স দেয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে অপ্রীতিকর ঘটনা। ইজি বাইক চালকদের দাবি, লাইসেন্স সিন্ডিকেটের হাতে চলে যাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। অবৈধ বা লাইসেন্সবিহীন ইজি বাইক চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 33 বর্গ কিলোমিটার আয়তনের কক্সবাজার পৌরসভায় চলছে 10,000-এর বেশি ইজি বাইক। শহরের হলিডের মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত 6 কিলোমিটার দেখলেই মনে হবে এটি বুঝি ইজি বাইকের নগরী। অথচ পৌরসভা থেকে আগে লাইসেন্স দেয়া ছিল মাত্র 2,500 ইজি বাইক, সম্প্রতি দেয়া হয়েছে আরও 5 শতাধিক। ইজি বাইক চালকদের দাবি, ইজি বাইকের লাইসেন্স সিন্ডিকেটের হাতে চলে যাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। কাউন্সিলরে আপনার 10টা 15টা 20টা 30টা এরকম করে লাইসেন্স বিক্রি করতেছে। আমরা অটো চালক, আমরা একটা পাইতেছি না। অরিজিনাল লাইসেন্স দরকার আমাদের, কিন্তু আমরা তো লাইসেন্স পাচ্ছি না। আমরা তো অন্যজনের থেকে 5,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিয়ে এবং 20,000 টাকা অ্যাডভান্স করে তারপর লাইসেন্সটা নিতে হচ্ছে। এরা যেতগুলো লাইসেন্স দিচ্ছে এর চাইতে বেশি অটো চলাচল করতেছে। শহরবাসীর ধারণা, নগরীতে ইজি বাইকেই দুর্ভোগের অন্যতম কারণ। এখনই তা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। অনেক দুর্ভোগ হইতেছে এবং অনেক যানজট সৃষ্টি হইতেছে। যেখানে 10 মিনিট লাগে যাইতে সেখানে 1 ঘন্টা 50 মিনিট। রাস্তা ছোট আমাদের এবং এই টমটমের কারণে আমরা চলাফেরা করতে পারি না। এটা আমরা 3,000 এখন পর্যন্ত বৈধ লাইসেন্স আছে, যেটা এখানে কক্সবাজার টাউনে চলাচল করবে। আর যেগুলি অবৈধ যানবাহন আছে, এই ব্যাটারি চালিত রিক্সা এবং আপনার টমটম, সেগুলির জন্য আমরা অভিযান পরিচালিত করব। কখনো কৃষক আবার কখনো রপ্তানিকারক সেজে রংপুর অঞ্চলে উৎপাদিত আলুর সুফল ছিনিয়ে নিচ্ছে ফটকা ব্যবসায়ীরা। আলু রপ্তানির ক্ষেত্রে সরকারের 20% ভর্তুকি হাতিয়ে নিচ্ছে তারা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। আগাম আলু উঠেছে রংপুরের মাঠে মাঠে। সরকারিভাবে আলুর উৎপাদন খরচ কেজিতে 8 টাকা নির্ধারণ করা হলেও সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাঠাতে স্থানীয় ব্যবসায়ীরা প্যাকেটজাত করে দিচ্ছেন ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের হাতে। 15 টনের এক ট্রাক আলু বেচে 2,500 থেকে 3,000 টাকা লাভ করছে স্থানীয় মৌসুমি পাইকাররা। আমরা খালি ওদের কাছ থেকে কেজি ভাও কিনে নেব, নিয়ে হয়তো আমরা এখানে হয়তো অন্য পার্টির করতে রংপুরের বড় বড় ব্যবসায়ী করতে আবার এটা বিক্রি করে দিই। বর্তমান যে বাজার হইতেছে তাতে দেখা যাইতেছে কৃষকের কিছু থাকে না। 15 কেজির প্যাকেটটা মনে করেন যে মালয়েশিয়া যায়, আর 2 কেজিটা সিঙ্গাপুর যায়। রংপুরের আলু চাষিদের লোকসান কমাতে গত বছর 1,000 মেট্রিক টন আলু বিশেষ ব্যবস্থায় বিদেশে পাঠিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। এবার যাবে 2,000 মেট্রিক টন। আর আগেই এই খবর জেনে বাইরের ব্যবসায়ীরা এই অঞ্চলে এসে শত শত হেক্টর জমি নামমাত্র মূল্যে কৃষকদের কাছ থেকে লিজ নিয়ে নিজেরাই আবাদ করেছেন আলু। কন্ট্রাক্ট দিছি, জমিন আছে 10
12 বিঘে। প্যাডি বাঁচাবো না আলু কিনবো, সেই জন্য ওনারা যাই যাহা দেয়, এখন না নিয়ে আর উপায় নেই। তারা কন্ট্রাক্ট নিয়ে আঙ্গের কিছু এলা দেয়, এই খা আমরা বাসি। আর তারা কন্ট্রাক্ট নিয়ে তারা এখন মেলা রকম কাহিনী করে। এবার মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি রপ্তানিকারকদের সঙ্গে আলু চাষিদের যুক্ত করে দেওয়ার কথা বলছেন বিপণন কর্মকর্তা। কৃষক থেকে রপ্তানি পর্যন্ত আমাদের মাঝখানে অনেকগুলো চ্যানেল, অনেকগুলো হাত কাজ করে। এই দামটা কৃষককে আমরা দেওয়ার জন্য মাঝখানে যে মিডিয়ামগুলো সেগুলোকে কমায় আনার জন্য চেষ্টা চালাচ্ছি। মূল্য বিপর্যয় এড়াতে এবার আলু আবাদে নিরুৎসাহিত করেছিল কৃষি বিভাগ। 13,30,000 মেট্রিক টন আলু উৎপাদনের জন্য জমি কমিয়ে 51,000 হেক্টরের লক্ষ্যমাত্রা করা হলেও আবাদ হয়েছে 53,500 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বিশেষ আলো ব্যবহারের মাধ্যমে শীতকালের অফ সিজনেও ড্রাগন ফল উৎপাদনের সফলতা পেয়েছেন চট্টগ্রামের কৃষি গবেষকরা। 3 বছরের গবেষণা সফল হওয়ার পর এখন চলছে উদ্ভাবিত পদ্ধতি বাণিজ্যিকরণের প্রক্রিয়া। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সুতার জালে ঘেরা বাগানের প্রতিটি গাছে ঝুলছে ড্রাগন ফল এবং ফুল, অথচ শীতের সময় দেশের কোথাও বাগানে ড্রাগন ফল থাকার কথা নয়। মূলত বছরের এপ্রিলে শুরু হয় গাছে ফুল আসা, আর অক্টোবরের মধ্যেই শেষ হয় ড্রাগন ফলের মৌসুম। তবে চট্টগ্রামের কৃষি গবেষকরাই শীত মৌসুমে ড্রাগন ফল উৎপাদনে বিশেষ সফলতা পেয়েছেন। এই সময় 1 কেজি ফলের দাম 800, 1000 থেকে 1100 টাকা কেজি, অনেক 3 গুণ বেশি। এখানে কিছু বাল্বের জন্য খরচ বেশি যাবে, কিন্তু আমরা হিসাব করে দেখছি অনেক লাভ থাকে। গবেষকদের তথ্য মতে শীত মৌসুমে গাছগুলো পর্যাপ্ত সূর্যের আলো পায় না, যে কারণে এই সময় ফুল কিংবা ফল কিছুই পাওয়া যায় না। কিন্তু সন্ধ্যার পর থেকে 6 ঘন্টা 100 ওয়াটের লাইট জ্বালিয়ে ড্রাগন উৎপাদন করা হচ্ছে। আমরা যেহেতু আর্টিফিশিয়াল লাইট প্রয়োগ করেছি, এতে ড্রেলেন কিন্তু অনেক বেড়ে গেছে। এভাবে আমরা প্রকৃতি থেকে পাখি দিয়ে ড্রাগন ফল প্রোডাকশন করতেছি অফ সিজনে। ড্রাগন ফলের বাগানে প্রতিটি গাছের চারপাশে 4টি করে লাইটের ব্যবস্থা করতে হয়, আর অফ সিজনের ড্রাগন ফলের সাইজও বড়। কৃষি গবেষকদের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে প্রতিটি গাছের ড্রাগন ফল ধরে 55 থেকে 60টি, ওজন হয় 20 থেকে 22 কেজি। কিন্তু প্রকৃতিকে ফাঁকি দিয়ে এখন যে ড্রাগন ফল উৎপাদন হচ্ছে তা প্রতি গাছে ফল ধরছে 35 থেকে 40টি, আর ওজন হচ্ছে 15 থেকে 18 কেজি। এই পদ্ধতি প্রয়োগ করে যদি এই ড্রাগন ফল উৎপাদন করতে পারি, তাহলে আমাদের এই গরমকালের চাইতে শীতকালে অনেক বেশি লাভ হবে। গ্রীষ্ম মৌসুমে দেশে উৎপাদিত ড্রাগন ফল প্রতি কেজি 200 থেকে 250 টাকায় বিক্রি হয়, কিন্তু শীত মৌসুমে বিদেশ থেকে আমদানি করা প্রতি কেজি ড্রাগন ফলের দাম 800 থেকে 1000 টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুয়েত সংসদীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে মহামারী করোনা প্রতিরোধে দেশটিতে এখন আর কারফিউ জারি করা হবে না, তবে বন্ধ থাকবে স্থল ও নৌবন্দরের কার্যক্রম। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। কুয়েতে করোনা মোকাবেলায় একবার এক এক নিয়ম চালু হচ্ছে। এবার জানা গেল দেশটিতে আপাতত কারফিউ জারি করা হচ্ছে না, তবে বিধিনিষেধ ঠিকই থাকবে। স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানায় 24 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে বসে খাওয়ার পরিবর্তে ডেলিভারি সার্ভিসের অনুমতি দিয়েছে সরকার। তাছাড়া বর্তমানে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সব রকম বাণিজ্যিক কার্যক্রম, সেলুন, স্পা ও জিম বন্ধ রয়েছে। এদিকে স্থল ও নৌবন্দরের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাগুলো আমাদের সকলের ভালোর জন্য কুয়েত সরকার জারি করেছে, আমরা সকলে এই নিষেধাজ্ঞা মেনে চলবো। আমরা প্রবাসী যারা আছি সবাই তার এই কুয়েত সরকারের আইন কানুন মেনে চলবো। আমি একজন বাংলাদেশ হিসাবে সকল বাংলাদেশিকে অনুরোধ জানাই এবং কুয়েতের সকল সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিভিন্ন দেশের অভিবাসীদের 24 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কেবল স্থানীয় নাগরিক, তার নিকটতম আত্মীয় ও বাসার কাজে নিয়োজিত গৃহকর্মীরা প্রবেশ করতে পারবেন। সময় সংবাদ, কুয়েত। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। চলে গেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, ভুগছিলেন কোভিড পরবর্তী জটিলতায়। বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে আরও 2টি -8। কানাডা থেকে আজই দেশে আসছে একটি, 4 মার্চ যুক্ত হবে আরেকটি। আক্রান্ত হয়ে বুঝতে পারতেছি এগ্রিকালচারের সিদ্ধান্ত দেয় একটা, আমরা কৃষকরা ওই সিদ্ধান্ত মানি না। একটা পোকা লাগলে সেই পোকাতে বিষ দিতেছি। দেশে ক্যান্সার আক্রান্তদের 3 ভাগের 1 ভাগে কৃষক। জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিক ব্যবহারই কারণ, বলছেন বিশেষজ্ঞরা।
এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।